দীপ্ত সন্ধ্যার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি দোলা ডানোরে। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ভোজ্য তেলের দাম বাড়ানোর ইস্যুতে বাজারে খুচরা পর্যায়ে দেখা দিয়েছে সংকট। দাম বাড়ায় অত সার্ভে প্রত্যেকবার সেম অবস্থা করে, সরবরাহ কমাই দিয়ে দাম বাড়ায় আবার সারে। তেলের অবস্থা ওই রকমই, ইন্টারন্যাশনালি বাড়ছে, আমাদের এখানেও বাড়বে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে আজ রাতে প্রধান উপদেষ্টা ভাষণ দেবেন। নিখোঁজের 5 দিন পর ঢাকার পূর্বাচল থেকে জুলাই আন্দোলনের কর্মীকে উদ্ধার। ভোজ্য তেলের দাম প্রতি লিটারে 10 টাকা বাড়ানোর প্রস্তাবে সরকার সম্মতি না দিলেও প্রভাব পড়েছে বাজারে। রাজধানীতে খুচরা পর্যায়ে দেখা দিয়েছে সংকট। এদিকে এখনও বেশি দামেই বিক্রি হচ্ছে সবজি, তবে স্থিতিশীল রয়েছে গরু ও খাসির মাংসের দাম। সম্প্রতি তেল পরিশোধন ও বিপণনকারী প্রতিষ্ঠানগুলোর মালিকপক্ষ প্রতি লিটার তেলের দাম 10 টাকা বাড়ানোর প্রস্তাব দেয়, কিন্তু তাতে সরকার রাজি হয়নি। তারপরও এর প্রভাব দেখা গেছে বাজারে। অতিরিক্ত দাম না নেওয়া হলেও খুচরা বাজারে রয়েছে সংকট। বিক্রেতারা বলছেন, দাম বাড়ানোর আলোচনা শুরুর পরই বাজারে সংকট সৃষ্টি করা হয়। বর্তমানে বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটার 189 টাকা, খোলা তেল 174 টাকা আর পাম অয়েল 150 টাকা সরকার নির্ধারিত। কিন্তু খুচরা বাজারে দাম কিছুটা বেশি রাখা হচ্ছে। রূপচাঁদা 5 লিটার 920, 2 লিটার 378, 1 লিটার 190। তবে আগের তুলনায় সরবরাহ অ্যাভেলেবেল না, খুবই অর্ধেক তেল সরবরাহ কমাই দিছে এখন। কেন, কারণটা কি? কারণ দাম বাড়ায় অত সার্ভে প্রত্যেকবার সেম অবস্থা করে, সরবরাহ কমাই দিয়ে দাম বাড়ায় আবার সারে। প্রত্যেকটা জিনিসের দাম বেশি, চালের দিকে আরো যাওয়াই যায় না। তেলের অবস্থা ওই রকমই, ইন্টারন্যাশনালি বাড়ছে, আমাদের এখানেও বাড়বে। এদিকে চালের দাম কয়েক দফা বৃদ্ধির পর এখন স্থিতিশীল রয়েছে। তবে আমদানি বন্ধ হলে চালের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। চালের বাজার আপনার আগে যে অবস্থা আছে ওই অবস্থায় আছে। ইনপুটের পরে আর দাম বাড়েনি, যা বাড়ছে ইনপুটের আগে। ইনপুট যদি কন্টিনিউ আসা যাওয়া করে তাহলে বাজার নিয়ন্ত্রণে থাকবে। ইনপুট বদলে গেলে নিয়ন্ত্রণ হারাই গেল। 28 হলো যে আপনার 58 থেকে 60, আর নাজির চাইলে আপনার 80 থেকে 84 পর্যন্ত বাড়তে পারে। হঠাৎ করে 500 টাকা বাড়িয়ে দেবে, করার কিছু নেই। বাজারে সবজি বরাবরের মতো বেশি দামে বিক্রি হচ্ছে, তবে বিক্রেতারা বলছেন আগের দামে বিক্রি হচ্ছে সবজি। কাঁচা মরিচ প্রতি কেজি 160 থেকে 200 টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহে মরিচ কেজি ছিল আপনার 260 টাকা, আর এই সপ্তাহে হয়েছে আপনার 160 টাকা, 100 টাকা কম। প্রতি শুক্রবার মাল বাইরে জায়গা, কিন্তু আজকের বাজারে কোনোটাই বাড়ে নেই। আগে যে নিয়ন্ত্রণে আসিল একই দাম আছে এখনো। পেঁপে আর আলুর দামটা মানে অনেক দিন যাবতীয় স্থিতিশীল আছে, তাছাড়া সব জিনিসের দামই ওঠানামা করতেছে। তবে গরু ও খাসির মাংসের দাম আগের মতোই রয়েছে। ইলিশ ছাড়া স্থিতিশীল রয়েছে অন্যান্য মাছের দাম। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস আজ জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে ভাষণ দেবেন। নিউ ইয়র্কের স্থানীয় সময় সকাল 9টায় অধিবেশন শুরু হবে। প্রধান উপদেষ্টা দিনের 10ম বক্তা। ডক্টর মোহাম্মদ ইউনূস তার ভাষণে অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার কার্যক্রম, 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, 2026 সালের ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের অঙ্গীকার, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং রোহিঙ্গা সংকটের বিষয়ে তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে জানান, ডক্টর ইউনূস গত 14 মাসে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম এবং দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারের অগ্রগতি সম্পর্কে বিশ্ব সম্প্রদায়কে জানাবেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মানবাধিকার বিষয়ে উচ্চ পর্যায়ের এক অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কের স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও মূল বক্তা হিসেবে অংশ নেন তিনি। এর আগে সকালে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক স্কুফের সঙ্গে বৈঠক করেন ডক্টর ইউনূস। দুই নেতার মাঝে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। এছাড়া আলবেনিয়ার প্রেসিডেন্টের সঙ্গেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা। পরে বাংলাদেশের শ্রম অধিকার বিষয়ক উচ্চ পর্যায়ের আলোচনায় অংশ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পিআর পদ্ধতির ভোটের দাবি ও প্রতীক বরাদ্দ নিয়ে জটিলতা আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।
সকালে চাঁপাইনবাবগঞ্জে এক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি আরও বলেন, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, আইন অনুযায়ী সব কার্যক্রম পরিচালিত হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য কমিশন প্রস্তুত বলেও জানান তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার আরও বলেন, অতীতের নির্বাচনে যারা অনিয়ম বা অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকে এবার নির্বাচনী দায়িত্ব থেকে দূরে রাখা হবে। সেই সময়গুলোর দিকে একটু খেয়াল করে। নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, বিদ্যমান আইনের আওতায় সে সমস্ত কাজ করে যাচ্ছে এবং করবে। আইনের ব্যত্যয় ঘটিয়ে নির্বাচন কমিশন কোনো কাজ করতে পারে না, করবে না। জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন সহ 5 দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে আজ সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। সকাল 9:30টায় পটুয়াখালী সার্কিট হাউস চত্বরে পটুয়াখালী পৌর ও সদর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে সমাবেশ হয়। এতে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমির নাজমুল হাসান। একই দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জামায়াতে ইসলামীর নীলফামারী জেলা শাখা। সকাল 10টায় জেলা শহরের ডিসি মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নীলফামারী জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুস সাত্তার। ঝালকাঠিতেও জামায়াতের উদ্যোগে সমাবেশ হয়েছে। ঢাকার তুরাগ থানা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক মাওলানা মামুনুর রশিদকে নিখোঁজের 5 দিন পর উদ্ধার করেছে পুলিশ। আজ পূর্বাচলের 1 নম্বর সেক্টরের মসজিদ থেকে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। তুরাগ থানা জানায়, পূর্বাচল জামে মসজিদ থেকে দুপুর 2টায় মাওলানা মামুনুর রশিদকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। এরপর তাকে চিকিৎসার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালে নেয় পুলিশ। এদিকে শুক্রবার রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে নিখোঁজ মামুনুর রশিদের সন্ধান চেয়ে মানববন্ধন করে তার পরিবার। তিনি জুলাই আন্দোলনের সক্রিয় কর্মী। সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের 13.5 বছর পেরিয়ে গেল, মামলার তদন্তে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। বিভিন্ন তদন্তকারী সংস্থা একের পর এক সময় চেয়ে আদালতের কাছে আবেদন করলেও রহস্য উদ্ঘাটন করতে ব্যর্থ হয়েছে। এই অবস্থায় ন্যায় বিচার পাওয়া নিয়ে অনিশ্চয়তা ও হতাশায় দিন কাটছে সাগর রুনি পরিবারের। সাগর রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পিছিয়েছে 121 বার। সবশেষ গত 14 সেপ্টেম্বর প্রতিবেদন জমার দিন ধার্য থাকলেও তদন্তকারী সংস্থা পিবিআই তা জমা দিতে পারেনি। 30 নভেম্বর প্রতিবেদন জমার নতুন দিন ধার্য করেছে আদালত। এই মামলায় তদন্ত কর্মকর্তা বদলেছে 8 বার। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যায় জড়িতদের 48 ঘন্টার মধ্যে শনাক্ত করে আইনের আওতায় আনার কথা বলেছিলেন সে সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। 14.5 বছরের বেশি সময় কেটে গেলেও রহস্যাবৃত থেকে গেল এই জোড়া হত্যা মামলা। থানা পুলিশ, ডিবি এবং র্যাবের পর এই মামলার তদন্ত করছে পিবিআই। রাজনৈতিক পট পরিবর্তনের পর মামলাটির তদন্তের জন্য 6 মাস সময় বেঁধে টাস্ক ফোর্স গঠন করে অন্তর্বর্তী সরকার। পরে তা 1 বছর উন্নীত হলেও সেই সময়সীমাও পার হয়েছে। 5 আগস্টের পরও মামলাটির অগ্রগতি না হওয়ায় হতাশ সাগর রুনির পরিবার। কি এমন আছে এর ভিতরে, কেমন রাঘব বোয়াল যে একেবারে আওয়ামী লীগ সরকারের চাইতে ঊর্ধ্বে, এখন তত্ত্বাবধায়ক সরকার চাইতে ঊর্ধ্বে, যে এরা বের করতে পারতেছে না। এটা আমি হতাশা। একটা কি সূত্র নাই আমার ছেলে মারা যাওয়ার যে ওনারা বের করতে পারতেছে না। সেই আগের মতোই যে চুপ থাকা এবং কোনো রকম কোনো রেজাল্ট না আসা, ন্যূনতম অগ্রগতি না হওয়া, সেটা তো আসলে আমাদের হতাশা অনেক বাড়িয়ে দিয়েছে। আমরা তো আসলে বিচারে আসা অনেক আগেই ছেড়ে দিয়েছি, যেটা আদৌ হবে। গত সরকার যখন ছিল অনেকে আশা করছিল যে গভর্নমেন্ট থেকে আমরা কিছু একটা পাবো বলে বিচারটা, বাট আনফরচুনেটলি পাচ্ছি না, সেটা অনেক দুঃখজনক। সরকার পরিবর্তন হলেও রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তন না হওয়ায় আলোচিত হত্যা মামলাগুলো আলোর মুখ দেখছে না বলে জানান এই অপরাধ বিশেষজ্ঞ। আমরা ভেবেছি ডক্টর ইউনূসের সরকার একটা ভিন্ন সরকার, এবং যারা গত সরকারে কষ্ট পেয়েছে তাদের কষ্ট লাঘব করবেন উনি, কিন্তু সেটা তো আমরা দেখি না। তার কারণটা কি? তার কারণটা যে রাষ্ট্রীয় কাঠামোটা ও আগের সরকার তৈরি করেছিল এবং সেটা সেভাবেই আছে। বাদীপক্ষের আইনজীবী বলেন, সাগর রুনি হত্যা মামলার তদন্ত শেখ হাসিনা সরকারের আমলে বাধাগ্রস্ত হওয়ায় 13 বছর পরেও তদন্ত প্রতিবেদন আলোর মুখ দেখছে না। তখন যেমন তরতাজা সবকিছু ছিল লাইভ, তখন আইডেন্টিফাই করাটা যেমন সহজতর ছিল,
এখন সেটা তেমনই কঠিন হয়ে গেছে। দুইজন মানুষের ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল, কিন্তু তার কোনো শেষ পর্যন্ত গতি করতে পারেনি। এখন যে গুরুত্ব দেওয়া হয়েছিল, এই গুরুত্বের শুরু থেকে দিলে হয়তো আরও তাড়াতাড়ি এই বিষয়টার রহস্য উন্মোচিত হতো। টাস্ক ফোর্সের প্রধান ও পিবিআইর অতিরিক্ত মহাপরিদর্শক মোস্তফা কামালের কাছে মামলার অগ্রগতি জানতে চাইলে তিনি সরাসরি বক্তব্য না দিয়ে জানান, এখনো সুনির্দিষ্ট করে বলার মতো কিছু পাওয়া যায়নি। অনেক বছর আগের ঘটনা হওয়ায় এখন তথ্য প্রমাণ পাওয়াও কঠিন। 2012 সালের 11 ফেব্রুয়ারি ভোরে রাজধানীর পশ্চিম রাজাবাজারের ফ্ল্যাট থেকে সাগররুনির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। পাবনায় চাষ হচ্ছে শীতকালীন আগাম সবজি শিম। আবহাওয়া অনুকূলে থাকায় এটি চাষে সফলতা পেয়েছেন চাষিরা, তবে খরচ বেশি এবং স্থানীয় বাজারে প্রত্যাশিত দাম না পাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন তারা। বিস্তীর্ণ মাঠ জুড়ে শীতকালীন সবজি সিম। মাঠগুলোতে চোখে পড়ে কৃষকের কর্মব্যস্ততা। সিম গাছের যত্ন, সিম সংগ্রহ সহ নানা কাজে ব্যস্ত তারা। সিম চাষে পাবনা জেলার সুনাম রয়েছে। এবছর আবহাওয়া ভালো থাকায় সিমের ফলন ভালো হয়েছে। স্বল্পমেয়াদী ও অধিক লাভবান হওয়ায় সিম আবাদে কৃষকদের আগ্রহ বেড়েছে। লাগাইছি ভাই 2 বিঘা সিম চাষ করছি। ঘটনা হয়েছে বাজার খুব ভালো না। এই অবস্থায় সিম থাকে মনে করেন 150-200 টাকা কেজি, এখনই 100 টাকা কেজি। সামনে আছে ফলন, হয়তো সিমের বাজার খুব কম, বাজার 110-20 এই বাজারে এখন বর্তমান চলতেছে। আর গতবার এই সময় 200 টাকা 220 টাকা ছিল। রাজধানী সহ অনেক বাজারে সিমের দাম ভালো হলেও স্থানীয় বাজারে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় হতাশ কৃষকরা। সেখানে প্রতি কেজি সিম 80 থেকে 90 টাকা দরে বিক্রি হচ্ছে। এ অবস্থায় ফসলের খরচ তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। খুশাবাদ করে সিম দিয়ে আসতে আমরা, তাহলে কৃষকের কি হবে? মনে করেন একটা ভূমি 30,000 টাকা লিসও নেওয়া আছে, তাতেও মনে করেন যে সেই কৃষক কি করবে? আর সারের ধন মনে করেন পরে থাকবে। সিমি যে খরচ, কিন্তু দাম আজ পড়ে গেছে, এরম পড়ে গেলে তো কৃষকের কিছু থাকে না। খরচ চরম আকারে, প্রতিদিন বীজ দেওয়া লাগে, এমন দিন আছে 2 বা 3 বারও বীজ দেওয়া লাগে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী পাবনায় 9টি উপজেলার মধ্যে সদর, আটঘরিয়া ও ঈশ্বরদীতে বেশি সবজি আবাদ হয়। এবার আবহাওয়া অনুকূলে থাকায় ফলন বাম্পার হয়েছে এবং এখন পর্যন্ত কৃষক বাজারে যেভাবে সিম আসছে এখন পর্যন্ত দাম ভালো আছে। তো আমরা আশা করছি এই দাম যদি অব্যাহত থাকে তবে কৃষকরা লাভবান হবে। এবছর পাবনায় মোট 22,000 হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। এর মধ্যে 3,200 হেক্টর জমিতে চাষ হয়েছে সিম। দীপ্ত বার্তা কক্ষ। জাতিসংঘে বিশ্ব নেতাদের ব্যাপক সমালোচনার পরও অবরুদ্ধ গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। বৃহস্পতিবার উপত্যকা জুড়ে 57 ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহুর সেনারা। গত কয়েকদিনের তীব্র হামলায় গাজা শহরের আরও 7টি হাসপাতাল এবং স্বাস্থ্য সেবা কেন্দ্র বন্ধ হয়ে গেছে। স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ইসরায়েলি আগ্রাসনে 10 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা ফিলিস্তিনি কর্তৃপক্ষের। জাতিসংঘের সাধারণ অধিবেশনের 3য় দিনেও গাজা যুদ্ধবন্ধের তাগিদ দেন বিশ্ব নেতারা। জাতিসংঘে দেয়া ভাষণে ইসরায়েলকে যুদ্ধাপরাধী আখ্যা দেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এদিকে ফিলিস্তিনের সহায়তায় $90 মিলিয়ন তহবিল ঘোষণা করেছে সৌদি আরব। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফিলিস্তিনের পশ্চিম তীর দখল করতে দেওয়া হবে না জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার জাতিসংঘ সাধারণ অধিবেশনের নেতানিয়াহুর বক্তব্যের আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি কথা বলেন। বিশেষজ্ঞরা বলছেন বৈশ্বিক চাপের মুখে এমন ঘোষণা দিয়েছেন ট্রাম্প। গাজা নিয়ে একটি চুক্তি অতি সন্নিকটে বলেও জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। সোমবার নেতানিয়াহুর সাথে এ নিয়ে একটি বৈঠক করবেন বলেও জানিয়েছেন ট্রাম্প। And then the election went, let's put it in rules, regulations. দুই ফাইনালিস্ট নির্ধারণ হওয়ায় আজ শেষ হচ্ছে এশিয়া কাপের সুপার 4-এর লড়াই। ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার নিয়ম রক্ষার ম্যাচটি শুরু হবে দুবাইতে রাত 8:30টায়। সুপার 4-এর প্রথম 2 ম্যাচে জয় পেয়ে সবার আগে ফাইনালে নাম লিখেছে ভারত। অন্যদিকে বাংলাদেশ ও পাকিস্তানের কাছে হেরে সবার আগেই শেষ 4-এর মিশন শেষ করেছে শ্রীলঙ্কা। তাই ম্যাচটা ভারতের জন্য নিয়ম রক্ষার হলেও শ্রীলঙ্কার জন্য মান ধরে রাখার লড়াই।
নিজেদের শেষ ম্যাচ জিতে এবারের এশিয়া কাপ শেষ করতে চায় লঙ্কানরা। 2023 সালে সবশেষ এশিয়া কাপের ওয়ানডে ফরম্যাটে ভারতের কাছে হেরে রানার আপ হয়েছিল লঙ্কানরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন পরিচালনা পর্ষদের নির্বাচনের জন্য আজ 191 জন কাউন্সিলর নিয়ে চূড়ান্ত ভোটার তালিকা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। চূড়ান্ত ভোটার তালিকায় 15টি ক্লাবকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যেগুলোকে প্রাথমিক খসড়া ভোটার তালিকায় রাখা হয়নি। ওই সময় ক্লাবগুলোকে অন্তর্ভুক্ত না করার কারণ হিসেবে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে থাকা একাধিক অনিয়মের কথা উল্লেখ করা হয়েছিল। এছাড়া 5 জেলা সিলেট, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁর কাউন্সিলরশিপও অনুমোদন দেওয়া হয়েছে। তবে নরসিংদী জেলার কাউন্সিলরশিপ খসড়া তালিকার মতোই চূড়ান্ত তালিকাতেও শূন্য রাখা হয়েছে। 6 অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন। শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। ভোজ্য তেলের দাম বাড়ানোর ইস্যুতে বাজারে খুচরা পর্যায়ে দেখা দিয়েছে সংকট। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে আজ রাতে প্রধান উপদেষ্টা ভাষণ দেবেন। নিখোঁজের 5 দিন পর ঢাকার পূর্বাঞ্চল থেকে জুলাই আন্দোলনের কর্মীকে উদ্ধার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন রাত 11টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।